উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যে সবথেকে বড় মাথা। এলিজাবেথান পিরিয়ডের এই নাট্যকার ছাড়া ইংরেজি সাহিত্য অসম্পূর্ণ। সাদেকিয়ার তাকে বার্ড অফ এভন বলা হয়। তার অগণিত নাট্য রচনার মধ্যে ম্যাকবেথ, জুলিয়াস সিজার, হ্যামলেট, মার্চেন্ট অফ ভেনিস উল্লেখযোগ্য। আর ম্যাকবেথ হয়ে দেওয়া শেক্সপিয়ারের সবথেকে জনপ্রিয় সৃষ্টি। এই নাটকের জন্ম থেকে একে একে 418 বছর কেটে গেলেও এর জনপ্রিয়তা যেন সময়ের সাথে পাল্লা দিয়েই বেড়ে চলেছে। ডাইনিদের ভবিষ্যৎবাণী, খুনজখম, বিশ্বাসঘাতকতা সবই আছে এতে। তার উপর দিয়ে এ গল্পের ডায়লগগুলো তো এভারগ্রিন। আর আজকের আলোচনার বিষয় ঠিক এই ট্র্যাজেডিটাই। তাই সময় নষ্ট না করে এই ট্র্যাজেডির গুরুত্বপূর্ণ সব চরিত্র নিয়ে হালকা আলোচনা করা যাক। ম্যাকবেথ হলো এই গল্পের মূল চরিত্র এবং গল্পের ট্র্যাজিক হিরো। সে হচ্ছে থেইন অফ গ্ল্যামিস অর্থাৎ গ্লামিস অঞ্চলের জমিদার বা সচিব এবং পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা লেডি ম্যাকবেথ। তিনি হলেন এ গল্পের নায়িকা এবং ম্যাকবেথের স্ত্রী। ম্যাকবেথের এই ধরাশায়ী অবস্থার জন্য লেডি ম্যাকবেথ অনেকটাই দায়ী থাকবে। কিং ডাঙ্কান, তিনি হলেন স্কটল্যান্ডের বর্তমান রাজা এবং যিনি ম্যাকবেথের হাতে নিহত হবেন। এবং কিং ডাঙ্কানের দুই ছেলে হলো ম্যালকম এবং ডোনাল্ড ম্যাকডাফ হলো থেইন অফ ফিফ এবং রাজা ডাঙ্কানের বিশ্বাসভাজন। বাঙ্কু, তিনি হলেন ম্যাকবেথের বন্ধু। এবং সবশেষে এই গল্পের কি ক্যারেক্টার্স অর্থাৎ থ্রি উইচেস। মূলত এরাই এ গল্পের চালিকা শক্তি। এদেরকে বাংলাতে বলতে গেলে হাকিনি ডাকিনি বলাই ভালো হবে। এই ছিল সকল চরিত্রসমূহের ব্রিফ ইন্ট্রোডাকশন। এখন শুরু হবে আসল গল্প। এই নাটকের পুরো সেটিং রাখা হয়েছে স্কটল্যান্ডের রাজা অর্থাৎ কিং ডাঙ্কান নরওয়ের রাজার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছেন। আর তার সাথে যোগ দিয়েছে সেই বিশ্বাসঘাতক থেইন অফ কাউডর অর্থাৎ কাউডর প্রদেশের জমিদার এবং কিং ডাঙ্কানের নিজের লোক। তবে ইতিমধ্যেই তারা দুইজন রাজার বিশ্বাসভাজন ম্যাকবেথের হাতে জব্দ হয়েছে। ম্যাকবেথ যুদ্ধে নিজের সাহসিকতার পরিচয় দিয়ে থেইন অফ কাউডরকে অ্যারেস্ট করেছে। আর সেজন্যই কিং ডাঙ্কান ম্যাকবেথকেই কাউডরের থেইন বানাতে চান। অন্যদিকে যুদ্ধ শেষে ম্যাকবেথ এবং তার বন্ধু বাঙ্কু বিরান মাঠে পায়চারি করছিল। আর সেখানেই তাদের দেখা হয় তিনটি ডাইনির সাথে, যাদের গল্পে থ্রি উইচেস বা থ্রি উইয়ার্ড সিস্টার নামে ডাকা হয়েছে। ঝড় তুফানের রাত, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। জায়গাটা যে কত অপার্থিব তার বলে দিতে হয় না। ম্যাকবেথের সাথে দেখা হওয়া মাত্রই ডাইনিরা তাকে থেইন অফ গ্লামিস নামে সম্বোধন করে। ম্যাকবেথ আসলে গ্লামিস অঞ্চলের জমিদার। যাই হোক, ডাইনিদের মুখে নিজের পরিচয় জেনে ম্যাকবেথ ও বাঙ্কুকে বেশ অবাকি হতে হয়। সাথে সাথেই ডাইনিরা আরও দুটি ভবিষ্যৎবাণী করে। তারা বলে যে ম্যাকবেথ অতি শীঘ্রই থেইন অফ কাউডর হতে যাচ্ছে এবং ভবিষ্যতে সে হবে স্কটল্যান্ডের রাজা। আর অন্যদিকে তারা ম্যাকবেথের বন্ধু বাঙ্কু সম্পর্কেও ভবিষ্যৎবাণী করে। তারা বলে যে বাঙ্কু নিজে রাজা না হলেও তার বংশের কেউ রাজা হবে। দেখতে দেখতেই ডাইনিরা সেই জায়গা থেকে উধাও হয়ে যায়। আর সেখানে রস এবং আঙ্গুস নামে দুইজন মেসেঞ্জার আসে। তারা ম্যাকবেথকে রাজার উপহার সম্পর্কে জানায় যে ম্যাকবেথ ইতিমধ্যেই কাউডরের থেইন হিসেবে নিযুক্ত হয়েছে। এই খবর শোনার পর ম্যাকবেথের তৃতীয় প্রফেসি নিয়েও লুপ বাড়তে শুরু করে, অর্থাৎ কিং অফ স্কটল্যান্ড। ইতিমধ্যেই ম্যাকবেথ এ সমস্ত কিছুই লেডি ম্যাকবেথকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। অন্যদিকে রাজা সৌজন্য সাক্ষাতের জন্য ম্যাকবেথের কাছেলে যেতে চান। এই খবরটা লেডি ম্যাকবেথের কাছে একটি অপরচুনিটির মতো কাজ করে। সে মনে মনে কিং ডাঙ্কানকে তাদের নিজের ক্যাসেলে এনে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে। সে তার এই প্ল্যান সম্পর্কে ম্যাকবেথকেও জানায়। ম্যাকবেথ প্রথমের ঘুর বিরোধিতা করে। সে বলে বসে, উই উইল প্রসিড নো ফার্দার ইন দিস বিজনেস। তবে কথায় আছে না, ধর্মের কোল বাতাসে নড়ে। ম্যাকবেথকে লেডি ম্যাকবেথের এই প্লটে রাজি হতেই হয়। যথারীতি কিং ডাঙ্কান ম্যাকবেথের ক্যাসেলে উপস্থিত হয়, সাথে তার দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেইন, আর সাথে তার বিশ্বস্ত থেইন অফ ফিফ অর্থাৎ ম্যাকডাফ। প্ল্যান অনুযায়ী লেডি ম্যাকবেথ কিং ডাঙ্কানের প্রহরীদেরকে মদ খাইয়ে মাতাল বানিয়ে দেয়। অন্যদিকে ম্যাকবেথ এ সুযোগ নিয়ে কিং ডাঙ্কানকে মেরে ফেলে। সকালে যে সময় ম্যাকডাফ রাজার লাশ উদ্ধার করে, সে সময় ম্যাকবেথ রাজার প্রহরীদেরকে হত্যার জন্য অভিযুক্ত করে এবং সাফাই গাইবার আগেই তাদের মেরে ফেলে। ম্যাকডাফের এ জিনিসটা খুব অদ্ভুত লাগে। যাই হোক, এসব হত্যাযোগ্য দেখে ম্যালকম আর তার ভাই ডোনাল্ড বেইন ইংল্যান্ডে পালিয়ে যায়। তাদের ভয় ছিল যে তাদেরকেও হয়তোবা তাদের বাবার মতো মেরে ফেলা হবে এবং তাদের এই হঠাৎ পালিয়ে যাওয়ার বিষয়কে অনেকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে। আবার কেউ কেউ বলতে থাকে যে ছেলেরাই তাদের পিতাকে রাজসিংহাসনের জন্য মেরে ফেলেছে। ছেলেদের হঠাৎ পালিয়ে যাওয়া ম্যাকবেথের পজিশনকে আরো শক্ত করে তুলে, যার ফলে ম্যাকবেথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংহাসনে আরোহণ করে। তবে এসব ডামাডুলের মধ্যেও ম্যাকবেথ শেষের প্রফেসিটা ভুলেনি। ডাইনিরা বাঙ্কু সম্পর্কে বলেছিল যে তার বংশধররা রাজা হবে
তাই বাঙ্কু ম্যাকবেথের পটেনশিয়াল থ্রেট। অতএব বাঙ্কুকেও রাস্তা থেকে সরানো প্রয়োজন। ম্যাকবেথের ভাড়া করা খুনিরা বাঙ্কুকে মেরে ফেলে, তবে বাঙ্কুর ছেলে পালিয়ে যায়। অন্যদিকে ম্যাকবেথ তার প্রাসাদে এক রাজভোজের আয়োজন করে, যেখানে এসেছেন স্কটল্যান্ডের অনেক গণ্যমান্য ব্যক্তি। সেখানে ম্যাকবেথ হঠাৎ করেই অ্যাবনর্মালি বিহেভ করতে শুরু করে। সে বাঙ্কুকে হ্যালুসিনেশন করতে থাকে। সে দেখতে পায় বাঙ্কুর ভূত। অন্যদিকে অতিথিরা ম্যাকবেথের এই প্যানিক অ্যাটাক দেখে বিব্রত বোধ করে, তবে লেডি ম্যাকবেথ এই বিব্রতকর পরিস্থিতিকে সামলিয়ে নেয়। এটি ম্যাকবেথের পুরনো রূপ বলে ধামাচাপা দিয়ে দেয়। এরপর ম্যাকবেথ আবার সেই 3 ডাইনিদের সাথে দেখা করে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইল। ডাইনিরা 3টি জিনিস সম্পর্কে ম্যাকবেথকে সতর্ক থাকতে বলে। প্রথমত, তাকে অবশ্যই ম্যাকডাফের থেকে সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত, নো ম্যান বর্ন অফ উম্যান, অর্থাৎ যে পুরুষ একজন মহিলার থেকে স্বাভাবিক জন্ম নিয়েছে তারা ম্যাকবেথের কিচ্ছু করতে পারবে না। এবং তৃতীয়ত, যখন বার্নামুড ডানসাইনান ক্যাসেল অর্থাৎ ম্যাকবেথের প্রাসাদে আসবে তখনই ম্যাকবেথের পরাজয় হবে। অন্যদিকে ম্যাকডাফ ইংল্যান্ডের রাজার ছেলে ম্যালকমের সাথে দেখা করেছে। তারা দুইজন তাদের আর্মি নিয়ে অতি শীঘ্রই স্কটল্যান্ডে মার্চ করবে। লক্ষ্য হলো ম্যাকবেথকে সিংহাসন থেকে সরানো। ব্যাক টু ম্যাকবেথ। তার ভাড়া করা খুনিরা ম্যাকডাফের অনুপস্থিতিতে তার স্ত্রী এবং সন্তানদের হত্যা করে। আর এর সাথেই শুরু হয় শেষ পর্ব। এই অ্যাক্টে লেডি ম্যাকবেথের সিরিয়াস ডিজিজ শুরু হয়। তার মধ্যে স্লিপ ওয়াকিং এর টেন্ডেন্সি দেখা যায় এবং ডাক্তারের মতে এই রোগ সারবার নয়। আউট অফ গিল্ট অবশেষে লেডি ম্যাকবেথ মারা যায়। তার মৃত্যু সম্পর্কে ম্যাকবেথ বলে, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নান। অন্যদিকে ম্যালকম এবং ম্যাকডাফ তাদের আর্মিকে নির্দেশ দিল যেন তারা বার্নামুড গাছের ডালপালা কেটে ছদ্মবেশ ধারণ করে, কারণ তারা চায় তাদের সৈন্য সংখ্যা যেন ম্যাকবেথের আর্মি বুঝতে না পারে। অবশেষে এ খবর ম্যাকবেথের কানে পৌঁছায়। সে বিচলিত হলেও সাহস হারায়নি। ম্যাকবেথ স্থির করে যে সে এবং তার আর্মি শত্রু দলের মুখোমুখি হবে। সে তার কাসেল ছেড়ে বেরিয়ে আসে। প্রথমেই তার সাথে দেখা হয় ইয়াং সিওয়ার্ডের। ম্যাকবেথ তাকে খুব সহজেই মেরে ফেলে। তড়িঘড়ি ম্যাকডাফও সেখানে পৌঁছায় এবং ম্যাকবেথকে লড়াইয়ের জন্য আহ্বান জানায়। ম্যাকবেথ ম্যাকডাফকে বিদ্রুপ করতে থাকে। ম্যাকবেথ বলতে থাকে যে মাতৃগর্ভ থেকে স্বাভাবিক জন্ম নেওয়া কোনো ব্যক্তিকেই সে তোয়াক্কা করে না। সে অমর, কেউ তাকে মারতে পারবে না। এর প্রত্যুত্তরে ম্যাকডাফ তার জন্ম কাহিনী শোনায়। ম্যাকডাফের জন্ম মাতৃগর্ভ অর্থাৎ ট্রেডিশনাল ভেজাইনাল ডেলিভারি থেকে হয়নি, তার সিজারিয়ান ডেলিভারির সাহায্যে জন্ম হয়েছিল। অর্থাৎ তার জন্ম হয়েছিল তার মায়ের পেট কেটে, এবং এ জিনিসটা বর্তমানের তুলনায় তখন বেশ অস্বাভাবিক ছিল। যাই হোক, একথা শুনবার পর ম্যাকবেথ বেশ হতাশ হয়ে পড়ে এবং ম্যাকডাফ ম্যাকবেথকে মেরে ফেলে এবং ম্যাকবেথের মাথা কেটে লাঠিতে বসিয়ে ম্যালকমের কাছে নিয়ে যায়। অবশেষে ডাইনিদের সব ভবিষ্যৎবাণী সত্য হয় এবং পরিশেষে ম্যালকম স্কটল্যান্ডের নতুন রাজা হয়। ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি অফ অ্যাম্বিশন। একজন মানুষের অবাধ আকাঙ্ক্ষা যে তাকে কতটুকু নিচে নামাতে পারে, ম্যাকবেথ তার উৎকৃষ্ট উদাহরণ। ক্ষমতার লোভে সে একে একে অনেকগুলো খুন করে, তবে গিল্ট অর্থাৎ অপরাধবোধেরও একটি বেশ বড় সিগনিফিক্যান্স রয়েছে। ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ এসব জঘন্য অপরাধ করার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ম্যাকবেথের হ্যালুসিনেশনস, লেডি ম্যাকবেথের স্লিপ ওয়াকিং বা সবশেষে তার নিজ আত্মহনন তাদের গিল্টকেই ইন্ডিকেট করে। ইন দি এন্ড, ম্যাকবেথ এমন একজন ট্র্যাজিক হিরো যে গল্পের শুরুতে হিরো থাকলেও গল্পের শেষ হতে হতে ভিলেন হিসেবে মারা যায়। শুনছিলেন আজকের গল্প ম্যাকবেথ, স্যার উইলিয়াম শেক্সপিয়ারের একটি কালজয়ী ট্র্যাজেডি। এখনো যদি নিজের কলেজ চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হোয়াট আর ইউ ওয়েটিং ফর। শুধু সামারি না, ভিডিও এডিটিং এর মাধ্যমে এসব লেসনকে আরো প্রাণবন্ত করার চেষ্টা করি যাতে একটা জিনিস সহজেই মনে থাকে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন এবং ভিডিওকে শেয়ার করে অন্যদেরও সাহায্য করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো দিন।